এক সময়ের অবিভক্ত বাংলা, ব্রিটিশ ভারতের রাজধানী এবং গোটা উপমহাদেশের সবচেয়ে ধনী অঞ্চল। শিল্প, সাহিত্য, অর্থনীতি সব দিক থেকেই কলকাতা ছিল এক অপ্রতিদ্বন্দ্বী নাম। কিন্তু আজ হিসাবের খাতাটা একটু অন্যরকম। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা অর্থনীতির সূচকগুলো মেলাই, তবে এক অদ্ভুত চিত্র দেখতে পাই। যে পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ একসময় ভারতের সবচেয়ে গরিব এবং অবহেলিত অঞ্চল ছিল, তারা আজ অর্থনীতিতে কলকাতাকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট ঘাটলে দেখা যায়, বাংলাদেশের মাথাপিছু আয় এবং জাতীয় আয় আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, অনেক ক্ষেত্রে ভারতের গড় মাথাপিছু আয়কেও টেক্কা দিয়েছে। কিন্তু কিভাবে ঘটল এই বিশাল পরিবর্তন? শিক্ষা, চাকরি আর সম্পদে যোজন যোজন এগিয়ে থাকা পশ্চিমবঙ্গ আজ কেন পিছনের সারিতে? আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব সেই ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক কারণগুলো, যা বদলে দিয়েছে দুই বাংলার অর্থনীতির মানচিত্র। বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যকার এই অর্থনীতির তুলনাটা ভালোভাবে বোঝার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন আমরা শুরু করি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯৪৭ সালের দেশভাগের আগে পূর্ব বাংলা ছিল মূলত এক কৃষিভিত্তিক, অবহেলিত পশ্চাৎপদ অঞ্চল। সেখানে রাস্তাঘাট বা যোগাযোগের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। গোটা পূর্ব বাংলায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল মাত্র একটি, ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ বা কলকাতা ছিল ব্রিটিশদের চোখের মণি। দেশভাগের আগে পশ্চিমবঙ্গে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ এবং বিশ্বভারতী ১৯২১-এর মতো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, যাদের অধীনে ছিল শত শত কলেজ। ভারতের প্রথম আধুনিক ব্যাংক, ব্যাংক অফ ক্যালকাটা, প্রথম রেলওয়ে হাব, সবকিছুর যাত্রা শুরু হয় এই পশ্চিমবঙ্গে। শুধু কি তাই, সারা দুনিয়ার সবচেয়ে বেশি পাটকল বা জুট মিল ছিল হুগলি নদীর দুই তীরে। কাঁচামাল আসত পূর্ব বাংলা থেকে, আর শিল্প গড়ে উঠত পশ্চিমবঙ্গে। অর্থাৎ দৌড়টা যখন শুরু হয়, পশ্চিমবঙ্গ ছিল ১০০ মিটার এগিয়ে, আর বাংলাদেশ ছিল শূন্যরেখায়। তাহলে পতনটা শুরু হলো কোথা থেকে? এর অন্যতম প্রধান কারণ হল ভারতের কেন্দ্রীয় সরকারের কিছু বিতর্কিত নীতি এবং পশ্চিমবঙ্গের নেতাদের কেন্দ্রতোষণ। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ তার সমস্ত সম্পদ ভারতের জাতীয় অর্থনীতিতে উজাড় করে দিলেও দিল্লির কাছ থেকে তার ন্যায্য হিস্সা কখনোই পায়নি বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল ১৯৫২ সালের মাশুল সমতা নীতি বা ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। খনিজ সম্পদে ভরপুর বিহার এবং উড়িষ্যার কয়লা ও লোহা দিয়ে কলকাতার শিল্প কারখানাগুলো চলত। এটি ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা। কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ম করল, সারা ভারতে কয়লা এবং খনিজ পদার্থের দাম সমান হবে। ব্যাস, এর ফলে শিল্পের কাঁচামাল সস্তায় পৌঁছে গেল পশ্চিম ভারতের গুজরাট এবং মহারাষ্ট্রে। পুঁজিপতিরা কলকাতা ছেড়ে মুম্বাই ও গুজরাটে পাড়ি জমাল। বাংলার বুক থেকে সম্পদ গেল, কিন্তু বাংলার উন্নতি থমকে দাঁড়াল। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলো নিজেদের ভাষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক স্বার্থ শক্ত হাতে রক্ষা করার বদলে অনেক ক্ষেত্রেই হিন্দি এবং কেন্দ্রীয় রাজনীতিকে তোষণ করেছে বেশি, যার ফলে জাতীয় স্তরে বাংলার নিজস্ব দাবিগুলো হারিয়ে গেছে। একসময় কলকাতা ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শহর, দ্য ক্রাউন জুয়েল অফ ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম বড় শহর। ১৫০ বছর কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরিয়ে নেয় ব্রিটিশরা। কলকাতা এই নিয়ে কোনো প্রতিবাদী হয়নি। অপরদিকে ঢাকা ছিল খুবই অখ্যাত একটা শহর, প্রাচীন মুঘল রাজধানী। জাস্ট কিছু ধ্বংসাবশেষ দেখার জন্য হয়তো মানুষ এখানে আসতো, কিন্তু তেমন বড় কোনো শহর ছিল না। অথচ আজ ২০২৬ সালে কলকাতা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। দিন দিন অনেক কম মানুষ কলকাতাকে চিনে। অপরদিকে ঢাকা বাংলাদেশের রাজধানী হিসাবে আস্তে আস্তে পৃথিবীতে পরিচিত হচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে বিশ্বের বহু দেশে আপনি যেতে পারবেন, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বিশ্বের বাইরের দেশে খুব কম ফ্লাইটই আছে। শিল্পের পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় পশ্চিমবঙ্গের দীর্ঘ ৩৪ বছরের কমিউনিস্ট শাসন। আপনি হয়তো শুনে থাকবেন যে এই কয়েক দশকে পশ্চিমবঙ্গে লাগাতার ধর্মঘট, ঘেরাও আর চলবে না চলবে না স্লোগানে শিল্পের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায়।
শ্রমিক সংগঠনগুলোর দাপটে নতুন কোনো বিনিয়োগ তো আসেইনি, বরং যেসব পুরনো শিল্প কারখানা ছিল সেগুলো একে একে বন্ধ হয়ে যায়। এর সাথে যোগ হয় অবকাঠামোগত অবহেলা। ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বিহার পুরোপুরি কলকাতা বন্দরের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বছরের পর বছর হুগলি নদীতে পলি জমলেও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কলকাতা বন্দরকে আধুনিকায়নের কোনো যুগান্তকারী পদক্ষেপ নেয়নি। ফলে ব্যবসা বাণিজ্যের এই প্রধান গেটওয়ে তার জৌলুস হারায়। এবার তাকানো যাক বাংলাদেশের দিকে। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন দেশটির রাজকোষ ছিল শূন্য। হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশেও অনেক রাজনৈতিক অস্থিরতা ছিল দুর্নীতি। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা ছিল এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের উপার্জিত সম্পদ দিল্লিতে পাচার হয়নি বা কোনো কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা দিতে হয়নি। বাংলাদেশের যা কিছু আয় হয়েছে তার পুরোটাই দেশের ভেতরেই বিনিয়োগ হয়েছে। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারার কারণে বাংলাদেশ আজ গার্মেন্টস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। স্বাধীন দেশ হওয়ায় বিশ্বের নানা দেশের সাথে তারা নিজেদের শর্তে বাণিজ্য চুক্তি করতে পেরেছে, মেগা প্রজেক্ট বা বড় বড় অবকাঠামো তৈরি করতে পেরেছে, যা কোনো প্রদেশের পক্ষে করা প্রায় অসম্ভব। বর্তমানেও শিক্ষা-দীক্ষায় পশ্চিমবাংলার মানুষ অনেক শিক্ষিত হলেও তাদের একটা অন্যতম বড় সমস্যা, তারা অতীত নিয়ে পড়ে থাকতে ভালোবাসে। নস্টালজিয়া। আমাদের একসময় এই ছিল, একসময় সেই ছিল, কলকাতা এরকম গ্রেট ছিল, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক যারা আছে তাদের নিয়ে গর্ববোধ করা সবই ভালো, কিন্তু বর্তমানের সাথে তাল মেলানোর ক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে আছে। দক্ষিণ ভারত যেভাবে আইটি ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছে, গুজরাট যেভাবে ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছে, সেভাবে পশ্চিমবাংলা এগোতে পারছে না। তার পিছনে অনেক কারণ আছে, কিন্তু আমি সবচেয়ে বড় কারণ মনে করি যে পশ্চিমবাংলা সবসময় দিল্লি কেন্দ্রিক মানসিকতার ভিতরে আচ্ছন্ন থাকতে পছন্দ করে। নিজেদের উন্নতির পিছনে তাদের বিনিয়োগ করতে হবে, মেধা দিতে হবে, শ্রম দিতে হবে। বাংলা ভাষা, বাংলার উন্নয়নের পিছনে তাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। দক্ষিণ ভারতীয়রা যেভাবে চিন্তা করে যে সব কিছুর কেন্দ্র তাদের ভিতরে থাকবে, সেভাবে পশ্চিমবাংলার মানুষেরও চিন্তা থাকতে হবে কেন্দ্র দিল্লি নয়, কেন্দ্র হবে কলকাতা। তাহলেই তারা আরও সামনে বাড়তে পারবে। পশ্চিমবাংলা সরকারেরও এখানে অনেক ভূমিকা আছে। তারা যদি যথাযথ ভূমিকা পালন করে তবে পশ্চিমবাংলা এগিয়ে যেতে পারবে। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক ব্যবধান আরও বাড়বে। কারণ একটি দেশ তার নিজস্ব পলিসি মেকিংয়ের মাধ্যমে যতটা দ্রুত এগোতে পারে, একটি নির্দিষ্ট কাঠামোর অধীনে থাকা কোনো প্রদেশের পক্ষে তা সম্ভব নয়। ইতিহাস হয়তো আমাদের এটাই শেখায়, ক্ষুদ্র স্বাধীনতা বড় পরাধীনতার চেয়ে অনেক বেশি উত্তম। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কি? পশ্চিমবঙ্গের এই পিছিয়ে পড়ার পেছনে আর কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান। ইতিহাস, ভূ-রাজনীতি এবং অর্থনীতির এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। দেখা হবে আগামী পর্বে।